নমস্কার, শুভ সকাল। মনের জানালার নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। সঙ্গে আমি তো আছি নিবেদিতা, এবং আজকের আমাদের অতিথি শিল্পী নন্দাদি আমাদের স্টুডিওতে আছেন। নন্দা দাশগুপ্ত, নমস্কার দিদি। কেমন আছেন বলুন? ভালো আছি। একটা অন্যরকম সময়, গরম আর তার মধ্যে মাঝে মধ্যে এক পশলা করে বৃষ্টি। এই অনুভূতিটা ভালো কি মন্দ জানি না, তবে এই সময়টাতে কিন্তু কবিতা শুনতে বাড়িতে বসে খুব ভালো লাগে। যদিও আজকে আমরা স্টুডিওতে বসে রয়েছি আপনাদের সঙ্গে, তো কি কবিতা রেখেছেন দিদি? রবীন্দ্রনাথ, আমরা যারা কবিতা বলি রবীন্দ্রনাথ বোধহয় শীর্ষে থাকেন, এই জন্য প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা বলি। বেশ। সদর স্ট্রিটে বসে এই কবিতাটি লিখেছিলেন। নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিল দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ? উথলে যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর? আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। বাহ, অপূর্ব লাগলো। সকালবেলাটাতে বসে বসে বেশ ভারী সুন্দর লাগলো শুনতে। কিন্তু এই কবিতাটা আমরা ছোটবেলাতে পড়েছি, অনেক ছোটবেলা এখনো থেকেই পড়তে ভালো লাগছে, এবং এই কবিতাগুলো এত সুন্দর, যতবারই পড়ি ততবারই মুগ্ধ হই। এরপর কি শুনবো? সম্প্রতি কাজী নজরুল ইসলামের জন্মদিন গেছে, নজরুল ইসলামের একটি কবিতা বলি। বহুল প্রচলিত কবিতা, কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান, ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোরমার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ,
কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথমাজ, করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যে থাক ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। নজরুল ইসলামের এই কবিতাগুলি এখনো কতটা প্রাসঙ্গিক। সময় বদলেছে কিন্তু ধরন কিন্তু একেবারেই বদলায় না। তখনও ছিল এই পরাধীনতা, এখনো কোথাও না কোথাও গিয়ে নিজেরাই ভীষণভাবে ইনসিকিউর ফিল করি। কোথাও কি আমরাও একটা পরাধীনতার মধ্যে রয়েছি? আবার মনে হয় যে না, একটা সুস্থ সমাজ, সুস্থ পৃথিবী গড়ার অঙ্গীকার তো আমরাই। একদম। এবার একটু অন্য কিছু শুনতে ইচ্ছে করছে, কি শোনাবেন আমাদের? এখন তো বর্ষা আসছে, একটু একটু কিন্তু আকাশে মেঘ দেখতে পাচ্ছি। সেই জন্য একটু জয় গোস্বামীর একটি কবিতা বলি, মেঘ বলতে আপত্তি কি। একেবারে মুখের কথা কেড়ে নিলেন। বেশ। মেঘ বলতে আপত্তি কি, বেশ বলতে পারি। ছাদের ওপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন, তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদের থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি আয়। সারা দুপুর কাহা তো কার ক্যারাম খেলা যায়। সেই জন্যেই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানত খেলা শক্ত খুঁটি পেলে, জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল, ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘুঁটির দিক ভুল। এখানে না ওখানে, এইটা না ওইটা, ছাপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুঁটির বাক্সটা। ঘুঁটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে, মেঘ যেমন যায়, কাঠ ফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হা পিত্তেশ কাক। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো পড়ে খাক। খাক হওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমায়? হ্যাঁ, সেসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই। সত্যি করে বলো এবার, সব জানতে চাই। 2-1 ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে কয়েক বছর, এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি। মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। অপূর্ব একটি কবিতা। এই কবিতাগুলো শুনলে না মনটা ভীষণভাবে ভালো হয়ে যায়। কি সুন্দর রূপকথার মতো সাজানো গোছানো কবিতা, মনের সমস্ত কিছু কিন্তু একদম ঢেলে দিয়েছেন কবি। আর তার সঙ্গে ভীষণ ভালো আপনিও বলেছেন, খুব ভালো লাগলো। একটা ভালো সকাল আমরা ভাগ করে নিলাম আপনাদের সকলের সঙ্গে। দিদি, আপনি ভালো থাকুন, কবিতায় কবিতায় থাকুন। সেই সঙ্গে সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশনে মনের জানালা। உங்க ட்ரீம் ஹோம் கிரேட். பாத்ரூம் சூப்பரா இருக்குல்ல? வாட்டர் ஹீட்டர் ரொம்ப அழகா இருக்குல்ல? என்ன பிராண்ட்? வீனஸ், the hot water professionals. hot water professionals? வாங்க, I'll show you. வீனஸ் அழகாவும் இருக்கும், உங்க பணத்தையும் மிச்சம் பண்ணும். எனர்ஜி சேவிங் மாடல்ஸ் மூலமா இன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டர், ஸ்டோரேஜ் வாட்டர் ஹீட்டர், சோலார் வாட்டர் ஹீட்டர், டேங்க்லெஸ் வாட்டர் ஹீட்டர், ஹீட் பம்ப் வாட்டர் ஹீட்டர், லாங் லைஃப் கொடுக்கிற 5 AC இருக்கிறதால 10 years guarantee. Scale guard technology for longer life and hard water protection. International certifications. உங்க லைஃப் ஸ்டைலுக்கு ஏத்த கன்வீனியன்ட் மாடல்ஸ்.
வாவ் 34 நாடுகளில் விற்பனையாகுது 3.6 மில்லியன் ஹாப்பி கஸ்டமர்ஸ் 60 வருட நம்பிக்கை அதனாலதான் வீனஸ் ஹாட் வாட்டர் ப்ரொஃபஷனல்ஸ் சொல்றாங்க ட்ரஸ்ட் த ஹாட் வாட்டர் ப்ரொஃபஷனல்ஸ் ஃபார் a refreshing bath Venus, the hot water professionals. মুনির জানালা মুনির জানালা মুনির জানালা। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আজকে আমি আছি আপনাদের সঙ্গে নিবেদিতা, এবং এই পর্যায়ে যাকে আমরা সঙ্গে পেয়েছি, আসুন তার সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। সত্যি বলতে দিদির কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়, আগে তো আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন পিয়ালি ঘোষ। হ্যাঁ, পিয়ালি ঘোষ। নমস্কার দিদি, হ্যাঁ, কেমন নমস্কার। আছেন বলুন? হ্যাঁ, ভালো আছি। আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে যখন আমি কথা বলছিলাম, বললাম যে একটা মানুষকে কত ভাবে বলা যায়, পেশায় একজন শিক্ষিকা, তার পাশাপাশি সমাজসেবা, লেখালেখি, কবিতা পাঠ, কবিতা আবৃত্তি, নিজের লেখা, থিয়েটার, এতগুলো ক্ষেত্রে একটা মানুষের বিচরণ, কতটুকু সময় দিতে পারা যায়? সত্যি বলতে কি, এর জন্য অনেকটাই ক্রেডিট পাওয়ার, যেটা আসলে যতদিন আমাদের বিয়ে হয় না, বিয়ে হওয়ার আগের সময় তো বাবা মা অনেকটাই আমাদের সাপোর্ট দেন, কিন্তু বিয়ের পরে আমি আমার সংসার থেকে সেই সাপোর্টটা পেয়েছি, আমার ছেলের থেকে সেই সাপোর্টটা পেয়েছি, যার ফলে আমি সময়টা বার করতে পেরেছি। আমার এই টিচিং প্রফেশন, এটা প্রফেশন বলবো না, এটা একটা সেবামূলক কাজ বলে আমি মনে করব। আমি 31 বছর ধরে শিক্ষকতা করি। সেই কাজটা করার পরেও যে সাংস্কৃতিক কাজকর্ম এবং সামাজিক কাজ করার যে সময়টা, সেটা আমি বার করতে পেরেছি সম্পূর্ণভাবে। এর জন্য আমি কৃতজ্ঞ আমার স্বামী আর আমার ছেলের প্রতি। এক্ষুনি আপনি বললেন যে সেবার কথা, এই যে শিক্ষকতা, তার পাশাপাশি সমস্ত কিছু নিয়ে আপনি চলছেন, এর পরিধি তো অনেক চাই। এই যে বলছেন যে 31 বছর ধরে আপনি শিক্ষকতা করছেন, শিক্ষকতা জীবনের কিছু স্মরণীয় মুহূর্ত যেটা ভীষণভাবে মনে করায়? আমি তো গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলের একজন শিক্ষিকা, দেশবন্ধু বালিকা বিদ্যালয়ে আমি শিক্ষকতা করি। তো সেখানে আমি যখন শিক্ষকতা করতে এসেছিলাম, মূলত সেখানে যারা পড়াশোনা করে তারা যে সেই সমাজের সব পাওয়া যে শ্রেণী, সেই শ্রেণী থেকে তারা আসেনি, কিন্তু তাদের মধ্যেও অদ্ভুত একটা জেদ, অদ্ভুত একটা পোটেনশিয়ালিটি আমি দেখেছি। এবং এমন কিছু ঘটনা আমি এই মুহূর্তে বলতে পারি যে একটি মেয়ে, সে বলতে পারেন অনেকের কাছে আজকে একটা আইডল হতে পারে। প্রচন্ড তার দারিদ্র, তার মা পাগল, আমি তার নামটা বলছি না, রাস্তায় উনি থাকেন, নিজের মধ্যেই নিজে থাকেন না, মেয়েটির বাবা নেই, তার মামার বাড়িতে থাকেন, সেখানেও তাকে অকথ্য অত্যাচার করা হয়। এবং আমাদের স্কুল থেকে আমরা ভীষণভাবে যতটা পেরেছি তাকে সাহায্য করেছি, তার পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু মাধ্যমিক পরীক্ষার আগের দিন, বাংলা পরীক্ষা ছিল 2 বছর আগের ঘটনা, তো সেই বাংলা পরীক্ষার দিন, আগের দিন সেই মেয়েটিকে তার মামা মামি বাড়ি থেকে বার করে দিল, বই খাতা ছুঁড়ে রাস্তায় ফেলে দিল। এবং এই অবস্থাতেও কিন্তু সেই মেয়েটি একটা তার প্রচন্ড জেদ নিয়ে পরীক্ষা দিতে গেল, এবং প্রতিটা পরীক্ষায় সে পাশ করলো। হ্যাঁ, সে খুব ভালো নম্বর পেতে পারেনি, সেটা সম্ভব ছিল না এই পরিস্থিতিতে। তো এই সব মেয়েদের নিয়ে আমরা কাজ করি, এবং তাদের থেকে যে রিটার্নটা আমরা পাই, যে ভালোবাসাটা আমরা পাই, সত্যি সেটা মানে মুখে প্রকাশ করার নয়। গল্প অনেক কিছু আপনার থেকে জানবো। আপনি বললেন যে লেখালেখি করতে ভালোবাসেন, আমরা জেনেছি সেটা। একটা নিজের লেখা কিছু আমাদের যদি শোনান ভালো লাগবে। প্রথমেই আমি বলি যে আমি তো মঞ্চে বিভিন্ন রকম উপস্থাপনা করি, তো আমার নিজের লেখা একটি গল্প না বলা বাণী প্রকাশিত হয়েছে একটি পত্রিকায়। তো সেই পত্রিকায় প্রকাশিত সেই অনুগল্পটিকে
আমি এখানে দর্শকদের উদ্দেশ্যে আমি শোনাচ্ছি, পাঠ একদম, করছি না। একদম একদম। পরন্ত বিকেলের রোদ গায়ে মেখে পার্কের কোণে বৃদ্ধদের আড্ডা জমে। আপনারা নিশ্চয়ই দেখেছেন এরকম পার্কে এরকম বৃদ্ধদের এই যে আড্ডা, এটা কিন্তু খুব কমন ব্যাপার, খুব সাধারণ ব্যাপার। তো সেরকমই একটা আড্ডায় সামিল হয়েছেন অবনী মোহন। পলাশ আর শিমুলের লালিমা জানান দিচ্ছে বসন্ত এসে গেছে, আর সেই সঙ্গে এই অবনী মোহন চলে এসেছেন বিকেলবেলা তার প্রতিদিনের আড্ডায়। অবনী মোহনের স্ত্রী শোভনা 2 মাস আগে গত হয়েছে। অবনী মোহন যখন পার্কে বসে আছেন বেঞ্চিতে, তার পায়ের কাছে পড়ে থাকা 2টো লাল টুকটুকে পলাশ ফুল তিনি হাতে তুলে নিলেন। 2 বছর আগে তার স্ত্রী গত হয়েছেন, তার ছেলে বিদেশে কর্মরত। এমতো অবস্থায় ছেলে সবসময় আসতে পারে না, কিন্তু মায়ের মৃত্যু সংবাদ পেয়ে ছেলে চলে এসেছে। তারপর শেষকৃত্য, আদ্য, শ্রাদ্ধ সব কিছু মিটে যাবার পর ছেলেকে চলে যেতে হয়েছে আবার বিদেশে। এত তাড়াতাড়ি ভিসা পাবেন না বলে ছেলে কিন্তু বলে গেছে তার বাবাকে যে পরের বার এসে সে নিশ্চয়ই বাবাকে নিয়ে যাবে বিদেশে। এত বড় ফাঁকা বাড়িটা অবনী মোহনকে কেমন যেন রাক্ষসের মতন গিলতে আসে। অবনী মোহনের বুক থেকে একটা গভীর দীর্ঘশ্বাস পড়ে। পার্কেরই আড্ডাটা তার কাছে অনেকটা জীবনদায়ী ওষুধের মতন কাজ করে। সেই লাল টুকটুকে পলাশ ফুলের দিকে অবনী মোহন তাকিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে। তার চোখের কোণ দুটো জলে চিকচিক করে ওঠে। অবনী মোহন মনে মনে যেন কি বিড়বিড় করতে থাকেন। তার পাশে বসা তার যারা বন্ধু বান্ধব হঠাৎ গল্প থামিয়ে অবনী মোহনের দিকে ফিরে তাকায়। দেখে অবনীর ঠোঁট দুটো কাঁপছে, কি যেন বলছে নিজের মনে। অবনী মোহন নিজের মনে বলছেন, শোভনা, আজ 2 মাস হলো তুমি চলে গেছো। যতদিন ছিলে তুমি আমার কাছে, ততদিন বুঝিনি যে আমার কতটা জুড়ে তুমি ছিলে। কোনোদিন ভালোবাসার কথা সেভাবে বলাই হয়ে ওঠেনি। সত্যি অবনী মোহন আর শোভনার দাম্পত্য জীবন অনেক দিনের, কিন্তু তারা দুজনে কেবলমাত্র পাশাপাশি থেকেই গেছেন। কোনোদিন দুজন দুজনকে সেভাবে ভালোবাসার কথা বলেননি। এই আমাদের দাম্পত্য জীবনে প্রতিদিনের সংসারে যা হয় আর কি। অবনী মোহন ধীরে ধীরে উঠে দাঁড়ান। তারপর একটা ঘোরের মধ্যে উনি হাঁটতে থাকেন। তার বুকের মধ্যে একটাই প্রশ্ন তোলপাড় করতে থাকে, শোভনা, সেই স্টেশনটা কবে আসবে শোভনা? যেদিন আমি তোমার হাতে এই পলাশ ফুল দুটো দিয়ে বলবো, বড্ড ভালোবাসি তোমায়। ভীষণই হৃদয়স্পর্শী একটা গল্প শুনলাম। আমাদের জীবনে কিন্তু এরকমই ঘটে, ঘটে থাকে। একদম। আর কি রেখেছেন আমাদের জন্য? একটা কবিতা শোনাই। কবিতাটা আমার নিজের লেখাও কবিতা আছে, কিন্তু আমার একটা খুব প্রিয় কবিতা আমি শোনাতে চাই। কবিতাটা আমি ভেবেছিলাম খুব কমন একটি কবিতা, কিন্তু আমার খুব প্রিয়, তাই শোনাতে ইচ্ছে করছে। ভারতবর্ষ, কলমে দেবেশ ঠাকুর।
ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তাও নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব গাথাও নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদও নয়। ভারতবর্ষ মানে নেহেরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার, তোমার, শব্দের, সঙ্গীতের, জীবনের, আকাশের, মাটির। আমাদের প্রাইমারি স্কুলে কলু খাঁ সাহেব সাদা দাড়ি, মাথায় ফেজ ড্রিল করাতেন আমাদের। ডান বাঁ, ডান বাঁ। সস্নেহে সতর্ক করতেন, বাবা সকল পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেলো। কলু খাঁ সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরেশতার হাসি ভারতবর্ষের চেরাগ হয়ে চলছে বদ্রুমিয়ার হাতের কর্ণিকে। শিব মন্দিরের গায়ে কত ফুল কাঁটা, আর তার জোগাড়ি হয়ে মশলা মাখছে ঈশান বাউরি, নিয়ামত শেখ আর গোকুল মাহাতো, একই পাটাতনে ধান ঝাড়ি। সোনালী গোবিন্দ ভোগে খামারে ঠিকরে পড়ে সোনালী আলো। পবন মাঝি দাঁড় টানত যুবতী গঙ্গায়, বৈঠা ধরত হোসেনুর মাঝি। সামলে চলো মাঝি, ছামতে কাঁচা খাকির গান, আর চোরা বালির চর, আর ঘূর্ণি জলার ঘাট। আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই। এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগার উপর, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবি শঙ্কর আর আলী আকবরের যুগল বন্দি, গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজাহারের সঙ্গে শচীনের দৌড়, খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নঈমুদ্দিনের তদারকি চিৎকার, বিজয়ন, আকির, কুলজিৎ, বাইচুং, মাঠটাকে আরো বড় করো। মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মাঠটাকে আরো বড় করা দরকার, আরো বড়, অনেক অনেক বড়। অসাধারণ লাগলো দিদি, অসাধারণ। সত্যি মাঠটা ছোট হয়ে যাচ্ছে, সত্যি আমাদের মাঠটা তার ছোট সঙ্গে হয়ে সঙ্গে আমাদের যাচ্ছে এই হৃদয়, আমাদের অনুভূতি, সেগুলোও কিন্তু ছোট হতে চলেছে। একদম। আর সেই জন্যই কিন্তু আমার অঙ্গীকারের জন্ম। তাই এই যে এই মাঠটাকে বড় করার যে অঙ্গীকার, সেই অঙ্গীকারটা নিয়েই কিন্তু আমরা আমাদের এই সমাজসেবামূলক প্রতিষ্ঠানটা তৈরি করেছি। আপনার অঙ্গীকার এভাবেই সকলের অঙ্গীকার হয়ে বাঁচুক। আপনিও ভালো থাকুন দিদি, সুস্থ থাকুন। সেই সঙ্গে দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ।